হ্যালো এভরিওয়ান, আমরা গিয়েছিলাম মালয়েশিয়ার এমন একটি জায়গায় যেখানে আপনারা উঁচু পাহাড়, সমুদ্র এবং ঝুম বৃষ্টি উপভোগ করতে পারবেন। তবে চলুন দেখে আসি আমাদের সেই সুন্দর মুহূর্তগুলো। তো আমরা বাসা থেকে বের হয়ে রাত 8টার দিকে আমার বড় ভাই আমাদেরকে নিতে আসে এয়ারপোর্টে ড্রপ করে দিয়ে আসার জন্য। আমার ছেলে হাত ধরে টানছিল, চলো চলো চলো। তারপর আমরা এয়ারপোর্টে পৌঁছে যাই। সেখানে আমাদের ট্যুরমেট অলরেডি আমাদের জন্য ওয়েট করছিল। সবাইকে সুন্দর লাগছিল, আর ওরা হচ্ছে গিয়ে লাগেজগুলো চেক ইনে দিচ্ছিল। আমাদের সাথে একটা পিচ্চিও ছিল। এরপর আমরা আমাদের ইমিগ্রেশন পার করে চলে আসি ইউসিবির লাউঞ্জে। আমার ছেলে অলরেডি সেখানে খেলাধুলা শুরু করে দিয়েছে। যাই হোক, তারপর আমরা ডিনার করতে চলে আসি। ডিনারে অনেক কিছুই ছিল, রাইস ছিল, চিকেন ছিল, পাস্তা ছিল, এমনকি অনেক টাইপের স্ন্যাক্স ছিল। তো আমি বেসিক্যালি স্ন্যাক্স খেয়েছি। আমার ছেলেকে আমি ভাত আর সবজি খাওয়াইছি, কারণ হচ্ছে ও ছোটো। তারপর আমাদের ফাইনাল চেক ইন শেষ করে আমরা চলে আসি আমাদের এয়ারক্রাফট ওয়েটিং রুমে, এবং আমাদের এয়ারক্রাফটে চলে আসে অলরেডি। আমাদের এয়ারক্রাফটে ছিল সিঙ্গাপুর এয়ারলাইন্স, এবং আমি খুবই এক্সাইটেড, কারণ আমি ফার্স্ট টাইম সিঙ্গাপুর এয়ারলাইন্সে উঠবো। তো আমি ওয়েট করি যে কখন আমরা ঢুকতে পারবো আর কি। ফাইনালি আমরা আমাদের এয়ারক্রাফটে ঢোকার পরে ওকে বলছিলাম একটু ভিডিও করো, আমরা একটু জানালা থেকে এয়ারপোর্টের ভিউটা দেখি। তো ভালোই লাগছিল। কিছুক্ষণ পর আমরা দুইটা মুভি প্লে করি, কারণ ছেলে তো অলরেডি ঘুমিয়ে গিয়েছে, তো আমাদের আর কিছুই করার নেই। উপর থেকে ঢাকা শহরটিকে একদমই অন্যরকম লাগছিল, ডায়মন্ডের মতো চিকচিক করছিল। কিছুক্ষণ পর আমাদের খাবার চলে আসে, কিন্তু আমাদের পেটে একদমই ক্ষুধা ছিল না, যার জন্য আমরা কিছুই খেতে পারি নাই। বাবা কোথায় আসছো? সিঙ্গাপুর। কোথায় আসছো তুমি? সিঙ্গাপুর আসছো? পাক্কা 4 ঘন্টা জার্নি করার পর আমরা চলে আসি সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে। তো সবাই মোটামুটি ভালোই টায়ার্ড ছিলাম। সবাই একটু ফ্রেশ হওয়ার জন্য আমরা ওয়াশরুম খুঁজতেছিলাম, যে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে তারপর আমরা আমাদের মালয়েশিয়া এয়ারলাইন্সে যাওয়ার জন্য বাচ্চার মা বাবা বাচ্চার পিছনে কত বড় একটা মাছ করেছে বাবা। তো আমরা ট্রেনে করে চলে আসি টার্মিনাল 2-তে। তো এখানে একটি সুন্দর জায়গা ছিল টার্মিনাল 2-তে, ফিশ ছিল। আমার ছেলে হচ্ছে গিয়ে পানি দেখে খুব দ্রুত এগিয়ে যাচ্ছিল পানি ধরার জন্য। তো ওকে অনেক কষ্ট করে হ্যান্ডেল করা লাগছে যাতে পানি না ধরে। এখানে আমরা কিছুক্ষণ ফটোশ্যুট করি। এরপর 1 ঘন্টা প্লেন জার্নি করে আমরা চলে আসি কুয়ালালামপুরে। এখন আমরা টার্মিনাল 2 থেকে টার্মিনাল 1-এ যাব আমাদের কোটা কিনাবালু যাওয়ার জন্য। তো আমরা টার্মিনাল 1-এ যাওয়ার জন্য ফ্রি শাটেল সার্ভিস নিয়েছিলাম। তো বাসে ভালোই মানুষ ছিল। সুমি আপু একটু ফটোশ্যুট করছিল, আমরা আবার একটু মিউজিকের সাথে এনজয় করছিলাম। ভালোই লাগতেছিল বাইরের ভিউ দেখতে দেখতে। তো
তো আমরা প্রায় টার্মিনাল 1-এর দিকে চলে এসেছি। তো হঠাৎ করে দেখলাম একটি ট্রেন চলে গেল। যাই হোক, ভালোই লাগলো, এটার জন্য প্রস্তুত ছিলাম না। এরপর আমরা ইমিগ্রেশন পার করে চলে আসি ইউসেবের লাউঞ্জে কুয়ালালামপুরে, যাতে এখান থেকে আমরা লাঞ্চ করে যেতে পারি। কারণ হচ্ছে আমরা কেউই কিছু সকাল থেকে খাইনি, তো সবাই অনেক ক্ষুধার্ত ছিলাম। এরপর আমাদের সময় চলে আসে, আমরা কোটা কিনাবালু যাওয়ার জন্য এয়ার এশিয়াতে উঠবো। ও ভয়ে হচ্ছে আমাকে ধরে আসছে, আওয়াজে ভয় পেয়েছে আর কি। এরপর সব কিছু শেষ করে আমরা কোটা কিনাবালু যাওয়ার এয়ারক্রাফটে ওঠার জন্য যাচ্ছিলাম। প্রচুর বাইরে বৃষ্টি হয়েছে, দেখাই যাচ্ছে। তো এয়ার এশিয়াতে এই প্রথম উঠবো, আর এয়ার এশিয়ার দেখি কেমন হয় আমাদের এয়ার এশিয়ার জার্নিটা। এয়ার এশিয়া এয়ারক্রাফটটা আসলে অনেক সুন্দর। ওকে, তারপর আমরা চলে আসি আমাদের কোটা কিনাবালুতে, বাট এখনও আমরা রিচ করি নাই। আমরা উপর থেকে কোটা কিনাবালুর ভিউটা দেখছিলাম, জাস্ট ওয়াও, এত সুন্দর লাগছিল দেখতে, মানে এত সুন্দর লাগছিল। বিশেষ করে এই আইল্যান্ডটা অনেক সুন্দর ছিল। আমি এটা নেওয়ার জন্য সুন্দরভাবে অনেক ট্রাই করি। তো প্লেন হচ্ছে আপ ডাউন করতেছিল, বাট আসলে অনেক সুন্দর। তারপর আমরা কোটা কিনাবালুর ইমিগ্রেশন আসার পর আমাদেরকে একটু আটকায়, যেহেতু এখানে পারমিশন নিয়ে আসতে হয়। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি, ওরা বেশি টাইম নেয় না, আমাদেরকে তাড়াতাড়ি ছেড়ে দেয় যেহেতু বাচ্চা ছিল। এরপর আমরা বের হয়ে দুটো গ্রাব কল করি, যেহেতু আমরা 6 জন ছিলাম, সাথে বাচ্চা ছিল, আবার এতগুলো লাগেজ, আর সবাই খুবই টায়ার্ড ছিলাম। তো এখানে একটু মিউজিক বাজতেছিল, সেটা শুনতেছিলাম, ভালোই। এরপর আমরা চলে আসি আমাদের হোটেলে। আমাদের হোটেল অলরেডি আমরা 3টা রুম বুক করে রেখেছিলাম। তো ওরা হচ্ছে পাসপোর্ট দেখে সেটা কনফার্ম করছিল, আর সবাই খুবই টায়ার্ড ছিল। এই পিচ্চি, তারপর ও, আমার ছেলে, এরা আসলে মানে সারাটা দিন যে পরিমাণ সার্ভিস দিয়েছে আসলেই মানে প্রশংসাজনক। তো পরে আমরা চেক ইন করলাম, সবাই খুব টায়ার্ড। এরপর আমরা যে যার রুমে চলে আসি। তো আমি রুমে এসে একটু ভিডিও করছিলাম, আর আমার ছেলে দুষ্টুমি করছিল। তো ওদের ওয়াশরুমটা ভালোই ছিল, ওয়াশরুমে একটি বাথটাবও ছিল, আর বাথটাব এমনিতেও আমার অনেক ভালো লাগে। তো রুমটা আসলে অনেক সুন্দর, এখানে কফি সেট আপ ছিল, টিভিটা ভালোই বড় ছিল, এখানে একটি রেস্টিং সোফাও ছিল, আর বেডটাও ভালোই সুন্দর। সো ওভারঅল হচ্ছে রুমটা অনেক সুন্দর। তো ফ্রেশ হওয়ার পর একটু শুয়ে গান শুনলাম। এদিকে আমার ছেলে গান শুনতে ঘুমিয়ে গিয়েছে অলরেডি। তো ওকে বলছিলাম ওঠো খাবার খাবে, ওঠো ওঠো, বাবাকে লাইট খায় না, ওঠো ওঠো। এরপর তাকে উঠানোর পরে সে কোকোমেলন দেখতেছিল আর খাবার খাচ্ছিল।
বাবা বাবা ঋদ্ধিমান। তো অবশেষে একটি রাত পার হয়ে গিয়েছে অলরেডি। তো সকালে উঠেই এরকম একটি ভিউ জানালা থেকে আসলে অনেক সুন্দর লাগছিল, কিন্তু আসলে কুয়াশার জন্য গ্লাসটা খোলা হয়ে গিয়েছে, তো বাইরের ভিউটা আসলে ভাবে আসছিল না। তো আমরা সকালে নাস্তা করার জন্য হোটেল থেকে কমপ্লিমেন্টারি বুফে পেয়েছি, তো ওটার জন্য বের হলাম রুম থেকে। তো ওইটা ওপরতলায় ছিল, ওখানে যাওয়ার পর গিয়ে খুঁজতেছিলাম যে কী খাওয়া যায়, কারণ আমি হচ্ছে বাইরের দেশে সব কিছু খেতে পারি না। তো প্রথমে আমি হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশি খিচুড়ি পেলাম, তো আমি হচ্ছে খিচুড়ি নিলাম। তো খিচুড়ি এখন কি দিয়ে খাবো এটাই জাস্ট খুঁজতেছিলাম আর দেখছিলাম কে নিচ্ছে। তো এইটা হচ্ছে গিয়ে সিমের বিচির মতো দেখতে লাগলো, তো আমি একটু নিলাম টেস্ট করার জন্য। তারপর পটেটো ম্যাশ নিলাম, আর হচ্ছে বাকিরা কি নিচ্ছিল এটা দেখছিলাম, আর কোথায় কি আছে এগুলো একটু বলছিলাম যে দেখো তো কোথায় কি পাওয়া যায় যেগুলো আমি খেতে পারবো। তারপর কিছু সব নিয়ে আমি হচ্ছে গিয়ে যাই যে খেতে তো হবে, না খেয়ে থাকলে তো আর চলবে না। তো এগুলো দেখলাম যে এগুলো হচ্ছে শুটকি ছিল, তো শুটকি আমি খাই না, ভুলে নিয়ে ফেলেছি, তারপর আর কি করার। এইটা হচ্ছে গিয়ে জাউ ভাতের মতো কিছু একটা ছিল, এটাও আমি খাই না। তারপর দেখলাম এখানে ফ্রুটস আছে, তো আমি কিছু ফ্রুটস নিলাম, যে কিছু তো খেতে হবে, একদমই যদি কিছু খেতে না পারি তাহলে তো হবে না। আর হচ্ছে গিয়ে আমাদের আনলিমিটেড ডিম ছিল, যে যত ডিম খেতে পারি। তো আমি 2টা নিয়েছি, আমার ছেলের জন্য একটা নিয়েছি। আর বাইরের ভিউটা এত জোস ছিল খাবারের ওখান থেকে, ওয়াও, জাস্ট ওয়াও। তারপর হঠাৎ করে দেখি আমার জামাই ডিম নিয়ে হাজির। তুমি কি খাইছো বলো? ও খিচুড়ি, মুরগি চিকেন কারি, হ্যাঁ, চিকেন সসেস, হ্যাঁ, দেন ডাবল ডিম অমলেট। ওকে। আমি পোর্টও খাইছি, বাট ওইটা ভিডিও করতে ভুলে গেছি। আর এছাড়া হচ্ছে গিয়ে বিনস ছিল, বিনস শেষ হয়ে গেছে। আর এছাড়া ম্যাশ পটেটো আছে, ম্যাশ পটেটোটাও আমি মনে হয় ট্রাই করছি, একটু ভালোই, খারাপ না। এই তো। কয়টা ডিম খাইছো? ও 6টা। মাশাআল্লাহ। ও পিছনে ভিউগুলো দেখা যাচ্ছে, মোবাইলে অত ক্লিয়ার আসতেছে না, অস্থির ভিউ, অস্থির। তারপর আমরা বের হলাম মামুতিক আইল্যান্ড যাওয়ার জন্য। তো সবাই রেডি, সবাইকেই সুন্দর লাগছিল, অ্যান্ড আমিও খুব এক্সাইটেড যে মামুতিক আইল্যান্ড যাব, অ্যান্ড এটা কীরকম দেখতে, এটা জন্য আরও বেশি এক্সাইটেড। সুমি আপু, এখন আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? তোমাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, তোমার মেয়েকেও ধরে নিয়ে যাওয়া হচ্ছে। ওকে, তাহলে আমরা এখন যাচ্ছি মামুতিক আইল্যান্ড। কোথায় যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছি? তো আমরা হচ্ছে 2টা গ্রাব কল করেছিলাম, যেহেতু আমরা অনেকজন। তো একটা গ্রাব চলে এসেছে, তো এখানে হচ্ছে একটু বড় গ্রাব ছিল এটা, তো ওরা 2 কাপল হচ্ছে এখানে উঠে যাবে, আর আমাদের গ্রাবটা একটু পরে এসেছিল। তো আমরা যাচ্ছিলাম হচ্ছে কোটা কিনাবালু মসজিদটি দেখতে, আর হচ্ছে শহরটা দেখছিলাম। শহরটা এতটা সাজানো গুছানো আর এতটা সুন্দর, মনে হচ্ছিল এখানেই থেকে যাই। এত সুন্দর সাজানো গোছানো শহর দেখলে আসলেই কোথাও আর যেতে ইচ্ছা করে না। Pakistan friend, not KK1, another country. আচ্ছা। You are from Kota Kinabalu? Oh, I'm local. Yeah. You're local, right? তো এখানেও ছোটোখাটো জ্যাম পড়েছিল, তো এখান থেকে আমাদের যে ড্রাইভার সে বলতেছিল এটা হচ্ছে কোটা কিনাবালু পার্ক। তো আমাদের হাতে সময় নেই যে আমরা দেখবো। If you go to our Kuala Lumpur, their life is so rushed. Rushing, Exactly. For what? Money we cannot get off, and then the times, even though work.
তো আমাদের ড্রাইভার অ্যান্ড আমার হাজব্যান্ড হচ্ছে গিয়ে অনেক কিছু নিয়ে আলাপ আলোচনা করতেছিল, তো আমি ওগুলো শুনতেছিলাম আর বাইরের ভিউ দেখতেছিলাম। বাইরের এক সাইডে পাহাড় আর সমুদ্র দেখে যেতে এত ভালো লাগতেছিল। উফ, এরকম ফিলিংস আসলে আমি আগে কখনো পাইনি। তো আমার কাছে জিনিসটা অনেক সুন্দর ছিল অ্যান্ড অনেক মানে ভাষায় প্রকাশ করা যাবে না। আর রাস্তা এত সাজানো গুছানো, রাস্তায় মানে গাছগুলো এত সুন্দর যে এই ভিউটা দেখতে দেখতে যাচ্ছিলাম, এতেই ভালো লাগতেছিল। মনে হচ্ছে যে এভাবেই চলতে থাকি, গাড়িটা না থামুক। তো যাই হোক, আমরা এভাবে আস্তে আস্তে এই যে কোটাকিনাবালু মসজিদের কাছে চলে এসেছি। এটা দূর থেকেই দেখা যাচ্ছিল আর দূর থেকেই অনেক সুন্দর লাগছিল। তো আমরা একটু এখানে থেমে একটু দেখে নিলাম, তারপর আর কি আমরা এখন যাব মসজিদের কাছে। তো ওই দিন ফ্রাইডে ছিল, জুম্মার নামাজের জন্য আমরা হচ্ছে ভিতরে ঢুকতে পারিনি। তো আমরা বাইরে থেকে একটু ফটোশ্যুট করে আবার গ্রাব কল করি, যা আমাদের মামতিক আইল্যান্ড যাওয়ার জন্য ওইখানে আমাদেরকে পৌঁছে দেবে। তো গ্রাব কল দেওয়ার পর আমরা সবাই একটু ভাবলাম যে সমুদ্রের পাড়ে গিয়ে একটু বসি। এখানে প্রচুর বাতাস ছিল, যেটা আসলে অনেক সুন্দর। তো খুবই ভালো লাগছিল বাতাসে একটু বসে থাকতে এখানে। তো মাঝখানে আমরা ভাবলাম যে একটু ফটোশ্যুটও করে নেই। তো সবাই ছবি তুললাম। পরিমাণ বাতাস, এরপর হঠাৎ করে দেখি আমার ছেলে একা 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 হেঁটে যাচ্ছে। মানে সবাই আমার পিছনে, ও একা চলে যাচ্ছে। আমি এখান থেকে বাবা বাবা বলে ডাকছিলাম, বাট ও কোনো রেসপন্স করতেছিল না। ও নিজের মনের মতো করে পাতা টোকাচ্ছিল আর হচ্ছে গিয়ে ওগুলো সমুদ্রের দিকে মারছিল আর হাঁটছিল। মনে হয় ও হচ্ছে প্রকৃতির সাথে মিশে গেছে, এরকমই হবে হয়তো। ও হচ্ছে গিয়ে আমি এত ডাকলাম কিন্তু ও কোনোভাবেই একবারও পেছনের দিকে তাকালো না। ও আরও আমি যত ডাকি ও তত আরও দূরে চলে যাচ্ছে এরকম। মানে ও আর কি কাছে আসবে না, ওখানে থেকে যাবে আই থিঙ্ক। তারপর আমি তাকে দৌড়াতে দৌড়াতে গিয়ে ধরলাম। আমার সোনাটা। তারপর আমরা পৌঁছে গেলাম স্টার ম্যারিনাতে, যেখান থেকে আমরা স্পিডবোট নিয়ে মামতিক আইল্যান্ডে যাব। তো এইখানে হচ্ছে প্রচুর বাতাস ছিল আর ভিউটা হচ্ছে এত সুন্দর ছিল যে ভিডিও না করে পারলাম না। তো যাই হোক, হঠাৎ করে এরকম দৃশ্য চলে এসেছে ভিডিওতে, আসলে কিছু করার নেই। তো এখানে অনেকেই অনেক অ্যাক্টিভিটিস করতেছিল, সেগুলো দেখছিলাম আর এত বাতাস সুন্দর ভিউটা উপভোগ করছিলাম। আমার ছেলে খেলছিল। আসলে বাচ্চারাও সুন্দর প্লেসে গেলে ওদের মনও ভালো হয়ে যায়, ওরাও খেলাধুলা করে। তো আমাদের তিনজনের হাজব্যান্ড পাসপোর্ট অ্যান্ড ডকুমেন্টস দেখে কিছু পেপার সাইন করতেছিল, যেহেতু আমরা একটা দ্বীপে যাব। তো তারপর আমরা মামতিক আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা স্পিডবোটে ওঠার জন্য হাঁটতেছিলাম সবাই দল বেঁধে, এরা সবাই মামতিক আইল্যান্ড যাবে। হঠাৎ করে একটা প্লেন উঠে গেল মাথার উপর থেকে। এরপর সবাই আস্তে আস্তে করে উঠতেছিলাম। তো আমাদের তিনজনের সাথে 3টা বাচ্চা। এখন আমরা হচ্ছে সমুদ্রে। তো জাস্ট ওয়াও, ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল আর এত বাতাস আর সমুদ্রের মাঝখানে, আসলে খুব ভালো লাগছিল। এটা খুবই জিপসি। সো সবাই লাইফ জ্যাকেট পরেছিল, এমনকি আমার বাচ্চাটাকে ওরা লাইফ জ্যাকেট পরিয়ে দেয়। তো যাই হোক, একটু একটু পানির ছিটা আসতেছিল, তো ভালোই লাগছিল আর কি। তো 10 মিনিট পর আমরা পৌঁছে গেলাম মামতিক আইল্যান্ডে। আর আইল্যান্ডটা আসলে অনেক সুন্দর।
আর এখানে এই একটি রিসোর্ট আছে, যদি কেউ এখানে আসতে চায় তাহলে এই রিসোর্টটাই তাদের বুক করতে হবে। তো আমরা হচ্ছে রিসেপশনে আগাচ্ছিলাম, কারণ আমাদের কিছু ফর্মালিটিস করতে হবে, যেহেতু আমরা বাহির থেকে এসেছি। তো রিসেপশনে আসার পর ছেলেরা হচ্ছে গিয়ে সব ফর্মালিটিস কমপ্লিট করে, আর আমরা ওয়েট করতেছিলাম কখন রুমে যাব, কারণ আমরা খুবই এক্সাইটেড রিসোর্টটা ঘুরে দেখার জন্য আর রুমে গিয়ে ফ্রেশ হব এর জন্য। এরপর আমরা সি ভিউ দেখতে দেখতে আমাদের রিসোর্টের রুমের দিকে আগাচ্ছিলাম। হঠাৎ করে দেখি একটি গুইসাপও আস্তে আস্তে হাঁটতেছে, তো আমরা খুবই কনফিউজ হয়ে গেলাম যে এখানে গুইসাপও পাওয়া যায়। যাই হোক, গুইসাপটা আমাদের দেখে ভয় পেয়ে নিচে চলে গেছে, পরে আর ওটাকে আসলে আর দেখতে পারিনি আমরা। তো সবাই যে যার মতো বিচে এনজয় করছিল, আর আমরা পৌঁছে গেলাম আমাদের রিসোর্টের। তো এখন হচ্ছে এখান থেকে আমরা রুমের চাবি নিয়ে এই যে রিসোর্টের যে একজন আমাদেরকে আর কি রুম দেখিয়ে দেওয়ার জন্য আমাদের সাথে যাচ্ছে, তো এখান থেকে হচ্ছে আমাদের রুম নিয়ে আমরা যাব। তো এত সুন্দর একটি রিসোর্ট, আসলেই মানে এক পাশে পাহাড় ছিল আর এক পাশে সমুদ্র ছিল, তো আসলে ফিলিংসটা অন্যরকম ছিল আর কি। তো অবশেষে আমরা আমাদের রুমের সামনে চলে এসেছি। তো দেখলাম যে সব রুমের সামনে ছাতা রাখার জন্য আলাদা জায়গা রাখা হয়েছে, অ্যান্ড কারণ এখানে হচ্ছে প্রচুর বৃষ্টি হয়, মানে প্রতিদিনই বলতে গেলে বৃষ্টি হয়। সকালের দিকে একটু আকাশ ক্লিয়ার থাকে এবং বিকেলের দিকে বৃষ্টি হয়। এটা হচ্ছে আমাদের রিসোর্টের ব্যালকনির ভিউ, মানে জাস্ট ওয়াও। আমরা কক্সবাজারে সি ভিউ পাওয়ার জন্য কত রিসোর্ট খুঁজি, যে কোথা থেকে সি ভিউ পাওয়া যাবে, একটু বেশি দাম দিয়ে আমরা সি ভিউ দেখার জন্য আগ্রহী থাকি। তাও দেখা যায় যে অনেক দূরে হচ্ছে গিয়ে সাগর, আর আমরা হচ্ছে রিসোর্ট অনেক দূরে, বাট এত কাছ থেকে, এত ব্যালকনির কাছ থেকে এত সুন্দর সমুদ্র দেখা যায়, আসলেই মানে এতটা এক্সপেক্ট করিনি। তো যাই হোক, তারপর বিকালবেলা হঠাৎ করে ঝুম বৃষ্টি আসার জন্য পুরো আকাশ কালো হয়ে যায়, এত বাতাস আর এরকম সুন্দর, মাথা নষ্ট আর কি। তো আমরা সবাই মিলে ওয়েদারটা এনজয় করছিলাম, আর আমি বলতেছিলাম এক পাশে সমুদ্র এক পাশে পাহাড়, তো এটা আর কি সুমি আপুকে বুঝাচ্ছিলাম যে জাস্ট ওয়াও। তো যাই হোক, এই ফিলিংস আসলে আমি বলে বোঝাতে পারবো না। তারপর হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি যে রিসোর্টের মাঝখানে এত সুন্দর একটা ভিউ, যেখান থেকে এত বাতাস আসতেছিল আর এত সুন্দর। হঠাৎ করে ঝুম বৃষ্টি শুরু হলো, এখন তো আর ঠিক নেই, এখন তো এই সৌন্দর্যের কাছে তো আর কিছুই যাচ্ছে না আর কি। তো সমুদ্রের ভিউ, পাহাড়ের ভিউ, মাঝখানে বৃষ্টি, মানে এই এত সুন্দর একটা মুহূর্ত, যে কোনো মানুষ ওখানে গেলে তাদের মাইন্ড ফ্রেশ হয়ে যাবে, তাদের কোনো দুশ্চিন্তা থাকবে বলে আমার মনে হয় না।
এটা আছে এই ভিউটা না ওয়াও এই নিচে কি সাগরের ঢেউ আসছে তার থেকে পাহাড় দিচ্ছে পাহাড় থেকে সাগরে গেলাম তো খাওয়া দাওয়া শেষ করে আমরা যে যার রুমে চলে যাই এবং আমি রুমে এসেই আমি চলে যাই হচ্ছে আমাদের ব্যালকনিতে, কারণ এটাই আমার ফেভারিট জায়গা। তো এখানে এসে আমি একটু রাতের সমুদ্রটা উপভোগ করছিলাম, সাথে ও ছিল, আমরা দুজন মিলে রাতের সমুদ্রটা উপভোগ করছিলাম। তো এই ছিল আমাদের বাংলাদেশ থেকে মৌতেক আইল্যান্ড আসা পর্যন্ত যত মুহূর্ত, সেগুলো কিছু তুলে ধরেছি আমি। আশা করি সবার একটু হলেও ভালো লেগেছে। হঠাৎ করে আমরা দেখি সমুদ্রের তীরে কিছু মাছ ভেসে উঠেছিল, তো ওরা হয়তো খাবার প্রতিদিনের জন্য এত কাছে চলে এসেছে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের ভিডিও শেষ মুহূর্ত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার কোনো ভুল ত্রুটি হলে সেগুলো হচ্ছে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওকে, টাটা, বাই বাই এবং সি ইউ।